আসসালামু আলাইকুম। আ আরো একটা ইস্যু নিয়ে আপনাদের সাথে আজকে ভিডিওতে সরাসরি জয়েন করলাম। তো আজকে একটু মোটামুটি শীত। আ ভালো ঠান্ডা লাগতেছে। তো এই শীতে যারা আসলে কষ্ট পাচ্ছেন, অভাবী-দুস্থ আ তাদের পাশে থাকার জন্য সবাইকে অনুরোধ করব। আপনার যতটুকু সামর্থ্য থাকবে সে সামর্থ্য অনুযায়ী সবার সাথে আপনার সেই সামর্থ্য ভাগ করে নেওয়ার অনুরোধ থাকবে আরকি। তো আসুন আজকে ভিডিওতে সরাসরি জয়েন করি। তো আজকের বিষয়টা হলো আ অবশেষে আ দিল্লি কি তাদের বোল পাল্টাচ্ছে কিনা? তো আপনারা জানেন যে বাংলাদেশের সাথে আ দিল্লির যে সম্পর্কটা মূলত আসলে এটা আ অ্যা সাবেক যে আ সরকার ছিল বাংলাদেশের শেখ হাসিনার সরকার। মূলত আসলে আওয়ামী লীগের সাথে দিল্লির সম্পর্কটা আমরা আসলে বাংলাদেশীরা মনে করি যে তাদের সাথেই পজিটিভ। এদেশের জনগণের সাথে দিল্লির সম্পর্ক নাই। আমরা মনে করি যে দিল্লি তাদের যত আ মানে স সম্পর্ক যত ধরনের সুসম্পর্ক বলেন আর আ খারাপ সম্পর্ক বলেন, আ দিল্লির সাথে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সাথে বা আওয়ামী লীগ দলের সাথে বাংলাদেশের রাষ্ট্রের সাথে আসলে কখনোই দিল্লির সম্পর্ক হইছে বলে আমরা জনগণরা আসলে ওইভাবে আ দেখি নাই। তো যার জন্য আসলে একটা জেনারেশন জেনে আসছে যে দিল্লি সবসময় হলো আওয়ামী লীগ আ আওয়ামী লীগ নামের যে দলটা আছে তাদের আসলে সাপোর্ট করে থাকে। বাংলাদেশের মানে সাথে ওইভাবে তারা কানেক্টেড না। বাংলাদেশ বলতে বাংলাদেশের জনগণ। তো যাই হোক এই ২০২৪ এর ৫ই আগস্টের পরে শেখ হাসিনা পলায়নের পরে ইন্ডিয়ান সরকার নির্লজ্জের মতন বলা যায় যে বাংলাদেশের আ ভিসা প্রার্থী বা যারা পর্যটক মূলত আসলে আমরা ইন্ডিয়া যাই পর্যটন ইন্ডিয়া ভ্রমণের জন্যই। আ সেই পর্যটকদের ভিসা অফ করে দেয়। এবং এই ভিসা অফ করে দেওয়ার কারণে যে জিনিসটা হয় যে ইন্ডিয়ান আম যারা দিল্লির শাসক আছেন তারা ভাবছিলেন যে বাংলাদেশের লোকজন খুব বড় আকারের সমস্যায় পড়ে যাবেন। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেকভাবেই বাংলাদেশের আ কে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ধরনের ইস্যুগুলো দাঁড় করায়। আমরা এর মধ্যে দেখতে পাই যে সংখ্যালঘু ইস্যু, ইসকন নামক যেই একটা অর্গানাইজেশন আছে তারা মূলত বাংলাদেশে একটা এনজিও আ নামেই এদেশে আমি যতটুকু জানি এনজিওর নামে এদেশে রেজিস্ট্রেশন করা একটা অর্গানাইজেশন। বাংলাদেশে অনেকগুলো এনজিও আছে। তার মধ্যে আমরা ধরে নেই যে ইসকন একটা এনজিও। আর আমাদের দেশে যে এনজিও ব্যুরো থেকে যারা লাইসেন্স প্রাপ্ত হয় বা যারা অনুমোদন নেয় তাদের মূল এটাই থাকে তারা কোনো রাজনৈতিক ইস্যুতে কথা বলবে না এবং রাজনৈতিক ইস্যুতে তারা নাক গলাবে না। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে ইসকন ইস্যু যখন শেখ হাসিনা পালায়, পরবর্তীতে এই ইসকন আ একটা নতুন একটা সনাতনী নামে একটা অর্গানাইজেশন দাঁড় করায়। যারা মূলত হলো যে সরকারকে অস্থিতিশীল করে দেওয়ার জন্য, দেশে একটা দাঙ্গা তৈরি করার জন্য, আ অস্থিতিশীল একটা পরিবেশ তৈরি করার জন্য এমন কোনো কিছু নাই তারা না করছে। শেষমেশ তাদেরকে দেখা গেছে যে তাকে রাষ্ট্রীয় আ আ রাষ্ট্রবিরোধী কাজের জন্য যখন একটা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়, দেখা যায় যে তারা হলো যে আদালতেও গিয়েও হামলা করে যেটা কিনা অকল্পনীয়। আমাদের দেশে আদালতে এই পর্যন্ত আ যতগুলো হামলা হইছে, তার মধ্যে এটা ছিল সবচেয়ে ভয়াবহ এবং রক্তক্ষয়ী। এবং বলা হয় আমরা দেখতে পাইছি যে সেখানে একজন সরকারি প্রসিকিউটরকে তারা জবাই করে হত্যা করেন। এবং এই কাজগুলো করে ইসকনেরই লোকজন বা সমর্থকরা। তো এরপরেও আমরা দেখতে পাইছি যে আমাদের দেশের সরকার খুবই ঠান্ডা মাথায় এবং বিশেষ করে জনগণ, ধর্মপ্রাণ মানুষের একটা বিশাল জনগোষ্ঠী এই দেশে বাস করে। তারা সবাই দেখলাম যে আমরা দেখতে পাইছি যে খুবই শক্তভাবে এবং খুবই ভালোভাবে কোনো ধরনের দাঙ্গা ফ্যাসাদ তৈরি না করে যেটা আসলে ইন্ডিয়া চাচ্ছিল সেটা না করেই এই মানে হত্যাকাণ্ডটাকে তারা ট্যাকেল দেয় এবং তারা যেভাবে মানুষকে হত্যা করে এই বিপরীতে শত শত মানে লাশ পড়ে যাবে এরকম একটা ধারণা ইন্ডিয়ান যেই মানে দোসর যারা আছে তারা একটা চিন্তা করে এই কাজটা ঘটায়। কিন্তু দেখা যায় যে সেটা কোনো কিছুই হয় নাই। এবং এই না হওয়াতে আরো অনেক কিছু করে বাংলাদেশে যারা ইন্ডিয়ানরা বিশেষ করে কলকাতার ভাই-বন্ধু আমার এই ভিডিওটা দেখতেছেন, তারা বাংলাদেশের ব্যাপারে আসলে
আসলে আমি বলবো যে আপনারা অনেক কিছুই জানেন না, সেই না জানার সুযোগটা নিয়ে ইন্ডিয়ান যে মিডিয়া, বিশেষ করে রিপাবলিক বাংলা থেকে শুরু করে অনেকগুলো মিডিয়া এত ধরনের মিথ্যাচার করে যার কোনো আসলে মানে বিন্দুমাত্র সত্যতা নাই, এখনও করে যাচ্ছে। তো যাই হোক, তখন আমরা দেখতে পাইছি যে বর্ডারের ওই পারে ইন্ডিয়ান বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্নভাবে বিভিন্ন বক্তব্য দিতে থাকে। সেখানে দেখা যায় যে হসপিটালগুলো বন্ধ করে দিচ্ছে বাংলাদেশিদের জন্য। পর্যটক যারা ইন্ডিয়াতে যে মানে বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখার জন্য যারা যাচ্ছিল তাদের বিভিন্নভাবে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছিল রেল স্টেশনে, বাস স্টেশনে, হোটেল মোটেল সব জায়গায়। তো আমরা দেখতে পাচ্ছিলাম যে মানে তারা এমন একটা ভাইব তৈরি করছিল যে বাংলাদেশি পর্যটকদেরকে তারা ইন্ডিয়া কোনো জায়গায় ঢুকতে দিবে না। আর কলকাতার কথা তো বাদই দিলাম। তো সব কিছু মিলিয়ে তখন আমরা দেখতে পাইছিলাম যে মানে ভয়ানক একটা পরিস্থিতি বাংলাদেশিদের জন্য ইন্ডিয়ায় তৈরি করছে। ঠিক তার কিছুদিন পরে এখন আমরা দেখতে পাচ্ছি যে কলকাতায় বিভিন্ন জায়গায় এখন বাংলাদেশিদেরকে ওয়েলকাম জানানোর জন্য বলা হচ্ছে যে তোমরা বাংলাদেশিরা ইন্ডিয়াতে আসো, আমরা সকল প্রকার নিরাপত্তা দিব, আমরা অভ্যর্থনা জানানোর জন্য তোমাদের জন্য ওয়েট করতেছি, বিভিন্ন ধরনের বক্তব্য এখন আমরা দেখতে পাচ্ছি। লাস্ট কিছুদিন আগে ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব বাংলাদেশে ভ্রমণ করে গেছেন, সেখানে আমরা দেখতে পাইছি যে উনি খুবই নরম সুরে এসে কথা বলতেছিল, যেটা কিনা তার ২-৩ মাস আগে এই ধরনের মানে মানে কোনো নরম কথাবার্তা তাদের পক্ষ থেকে আসতেছিল না। তো আল্টিমেটলি তাদের পররাষ্ট্র সচিব বাংলাদেশে আসার পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে পুরো ভূগোলটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা এর মধ্যে দেখতে পাচ্ছিলাম যে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য যেমন ভারত কাজ করতেছিল, পক্ষান্তরে আমরা দেখতেছিলাম চায়না খুব সাপোর্ট দিচ্ছিল আমাদেরকে, বা এখনও দিয়ে যাচ্ছে। সেই সাথে হলো মানে মজার বিষয়টা হলো পাকিস্তান, যেই পাকিস্তানকে আমরা আমাদের প্রশাসন বলেন, সাবেক প্রশাসন আমাদেরকে বুঝাইছে যে তারা আমাদের জন্য ভালো না, আমাদের জন্য খারাপ। সে পাকিস্তান বাংলাদেশে পরাপর এখন পর্যন্ত ৩টা জাহাজ বাংলাদেশে প্রেরণ করছে, যেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সাহায্য সামগ্রী থেকে শুরু করে পণ্য সামগ্রী ছিল। তো ইন্ডিয়া আমাদের সকল কিছু বন্ধ করে দিছে, বাট আমরা আলটিমেটলি ইন্ডিয়ার উপর নির্ভরশীল না। কিন্তু দেখা গেল যে যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চাচ্ছিল, সেখানে আমরা দেখলাম যে আমাদের বন্ধু সংখ্যা বেড়ে গেছে। আমাদেরকে আগে বোঝানো হয়তো ইন্ডিয়া আমাদের বন্ধু, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ইন্ডিয়া আমাদের বন্ধু তো পরের কথা, তারা আমাদের শত্রুর থেকেও বড় কিছু। তো সেই যাদেরকে আমাদের শত্রু বলা হয়েছিল তারা এখন দেখতেছে যে আমাদের বিপদে খুব সুন্দরভাবে আগায় আসছে এবং আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করতেছে। এখন দেখার বিষয় হলো যে এত কিছু দেখার পরে ইন্ডিয়ান হয়তো বা দিল্লির প্রশাসন এখন দেখতেছে যে না, বাংলাদেশিদের সাথে আসলে আমরা যা আচরণ করতেছি এটা দলীয় আওয়ামী লীগের সাথে তারা যে ধরনের আচরণ করতো, বা দলীয় আওয়ামী লীগ আর বাংলাদেশের জনগণ তো এক না। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে পিটাই দেশ থেকে বাহির করছে। তার মানে এই নয় যে ইন্ডিয়া যা খুশি বলবে আমরা তাই মেনে নিব। তো বর্তমানে আমরা দেখতেছি যে ইন্ডিয়ান প্রশাসন থেকে শুরু করে ইন্ডিয়ান ব্যবসায়ী থেকে শুরু করে মোটামুটি যারা এই জিনিসগুলো নিয়ে একটা চক্রান্ত করছিল, তারা সবাই এখন তাদের সুর বলেন, ভোল বলেন, আমরা যেটাই বলি না কেন, পাল্টায় এখন তাদের আমাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করার জন্য চেষ্টা করতেছে। তো আমার প্রশ্নটা থাকবে, যারা এতদিন আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাইছেন, তাদের আসলে ইন্ডিয়া সরকার কী ধরনের শাস্তি দিবেন সেটা আমার মনে হয় এখন থেকেই আপনাদের ভাবা উচিত। সেই সাথে আপনাদের এটাও ভাবা উচিত, বাংলাদেশি জনগণ আপনাদের দেশে ২ থেকে ৩ মাস না যাওয়ার ফলশ্রুতিতে আপনাদের অর্থনীতির অবস্থা ১২টা বেজে যাচ্ছে, এবং বাংলাদেশে যে ২৬ লাখ লোক ইন্ডিয়ান ভারতীয় বাংলাদেশে অবৈধভাবে অবস্থান করে বছরে প্রায় ১৬ থেকে ২৬ বিলিয়ন ডলার আপনাদের দেশে নিয়ে যাচ্ছে। এটা তো আমাদের দেশ থেকে আপনাদের দেশে যাচ্ছে। তো আপনাদের কাছে কোশ্চেন যে বাংলাদেশ কি ইন্ডিয়ার উপর নির্ভরশীল না ইন্ডিয়া বাংলাদেশের উপর নির্ভরশীল? তো আপনাদের এই বল পাল্টানোর যে ইস্যুটা, এটা আমার মনে হয় আগেই আপনাদের বোঝা উচিত ছিল। তো তারপরে আমরা প্রতিবেশীদের সাথে সবসময় ভালো একটা সুসম্পর্ক বজায় রাখতে চাই। কিন্তু প্রতিবেশী যদি সৎ না হয়, সুশৃঙ্খল না হয় এবং তারা যদি
মনের ভিতরে সবসময় একটা বদমাইশি চিন্তাভাবনা থাকে, আমার মনে হয় সেই প্রতিবেশীকেও আসলে দেখিয়ে দেওয়া দরকার যে আসলে তার প্রতিবেশী ভালো না হলে কি হয়। আমার মনে হয় বাংলাদেশ গভর্নমেন্ট এখন সেটা খুব সুন্দর করে দেখাচ্ছে বা বোঝাচ্ছে। তো নতজানু যেই পররাষ্ট্রনীতি আমাদের গত ৫ আগস্টের আগে ছিল, এখনকার যে পররাষ্ট্রনীতি এটা কিন্তু আসলে এক না। এখন আমরা সমমতার ভিত্তিতে, সমমর্যাদার ভিত্তিতে একটা পররাষ্ট্রনীতি যেমন আমরা দেখতে পাচ্ছি, সেই সাথে হলো যে এটাও দেখতে পাচ্ছি যে আমাদেরকে আগে যেটা বোঝানো হইতো যে বাংলাদেশের একমাত্র বন্ধুরাষ্ট্র ভারত, সেটাও আমরা দেখতে পাচ্ছি যে না, এটা একটা টোটালি রং এবং ভুল কথা। তো যাই হোক, আপনাদের কাছে আমার আবার উদাত্ত আহ্বান থাকবে, বিশেষ করে ভারতীয় দিল্লির প্রশাসন সকলের কাছে। রিসেন্টলি বাংলাদেশে যেই বাচ্চারা আন্দোলন করছে, জনগণ আন্দোলন করে শেখ হাসিনাকে বিতাড়িত করছে, তাদেরকে এখন গুপ্ত হত্যা করে মারা হচ্ছে। আমি মনে করি এটা টোটালটাই হলো যে ইন্ডিয়ান র বা এবং এই দেশে ইন্ডিয়ান রয়ের যেই দোসররা আছে তাদের কাজ। আমার মনে হয় আপনারা যেটা এখন আবার করতেছেন, এটা আপনাদের সাথে সামনে সম্পর্কটা আরও নষ্ট হওয়ার জন্য খুব একটা বড় একটা উদাহরণ হয়ে থাকবে। আমি মনে করি যে আপনাদের এই কাজটা করা অবশ্যই বন্ধ করা উচিত। তা না হলে আমাদের আপনারা যেইভাবে চাপে রেখে আপনাদের চেষ্টা করছিলেন অনেক কিছু করার, সামনে যে এখন যেটা করতেছেন, সামনেও এটা আপনাদের খুব ভালো কিছু বয়ে আনবে বলে আমার মনে হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সালাম।